আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। না, এটা কিন্তু এই ভিডিওটা কোনো রকম কোনো আবৃত্তি করার জন্য নয়। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার যে নাম, সেই নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ধার করেছিলেন নারায়ণ সান্যাল। আজকে এই বইটা অর্থাৎ আজি হতে শতবর্ষ পরে বইটা, যে বইটা রিভিউ আজকে এই ভিডিওতে করব, সেই বইটা কিন্তু বাংলার অন্যতম বিখ্যাত সায়েন্স প্রেডিকশনগুলোর মধ্যে একটা। এবং সায়েন্টিফিক প্রেডিকশন লেখার ক্ষেত্রে নারায়ণ সান্যালের যে অদ্ভুত দোতনা ছিল সেটা বলাই বাহুল্য। এবং তার যে বইগুলো, তার অধিকাংশ বই কিন্তু দেশ থেকে বেরিয়েছিল। এবং দেশ থেকে তার বেরোনো যে সিরিজগুলো, সেই সিরিজগুলোর সাইজ মোটামুটি একই হয়, ডিমাই সাইজের বই হয়, এবং খুব বেশি হলে 8 থেকে 10 ফর্মার বই হয়, কোনো কোনোটা 7 ফর্মার বই হয়। এবং এই বইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং এই বইটা যথেষ্ট পুরনো হয়েছে। আমার কাছে যে বইটা আছে সেটা যথেষ্ট পুরনো হয়েছে। ডেজের সংস্করণ খুব একটা পাল্টায়নি, মোটামুটি একই রকম রয়েছে। এই বইটা প্রথম লেখা হয়েছিল মে জুন এই সময় 1976-এ। এবং এটা আমার কাছে যে সংস্করণটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি 2002-তে। কিন্তু মে জুন 1976-এ 2076-এর ঠিক 100 বছর পরে তার মধ্যে কি হতে পারে, কি চেঞ্জেস হতে পারে আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, আমাদের সভ্যতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এবং অবশ্যই আমাদের অর্থনীতির ক্ষেত্রে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা অদ্ভুত প্রেডিকশন রয়েছে এই বই। এই মানে প্রেডিকশনের একটা তালিকা রয়েছে এই বইটাতে। এবং সেটা সায়েন্টিফিক অ্যানালিসিস তার কারণ, এবং অবশ্যই তার যে সোর্স, সেই সোর্সেসগুলোর একটা বিরাট বড় তালিকা রয়েছে। মূলত আমাদের সময় অর্থাৎ 90s-এর যারা কিশোর, তাদের কাছে অত্যন্ত সুখপাঠ্য একটা বই ছিল। এই বইটার দাম ছিল 50 টাকা সেই সময়। এবং এই বইটা নারায়ণ সান্যাল উৎসর্গ করেছিলেন তার ছোটবেলার বন্ধু শ্রী জিতেন্দ্রনাথ রায়চৌধুরীকে। এবং নারায়ণ সান্যালের প্রত্যেকটা বইয়ের মতোই এখানেও যেরকম মানে তাঁরই অলঙ্করণ দিয়ে সাজানো একটা অদ্ভুত সুন্দর লিস্ট দেওয়া হয়, আই হোপ ঠিকঠাক দেখা যাচ্ছে, যেখানে তার লেখা সমস্ত বইগুলোর একটা তালিকা দেওয়া হয়। এবং এই তালিকা কিন্তু মোটামুটি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই একই রকম হয়। মানে অন্যান্য লেখকের ক্ষেত্রে যেরকম হয় যে আহ, আহ, পরবর্তীকালে প্রকাশিত বইগুলোতে সমস্ত তালিকাটা পাওয়া যায়, নারায়ণ সান্যালের দেজের যে বইগুলো সিরিজে কিন্তু সেটা হয় না। প্রত্যেকটা বইতেই সম্পূর্ণ তালিকাটা পাওয়া যায়। এবং সেখানে কিন্তু একটা অদ্ভুত ক্যাটাগরাইজেশন থাকে, যেখানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে কোন বইটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে, কোনোটা একটাই ক্যাটাগরিতে, কোনোটা একাধিক ক্যাটাগরিতে পড়ে, সেই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব সুন্দর করে করা থাকে। এবং এটা নারায়ণ সান্যালেরই মস্তিষ্ক প্রসূত। এবং এই বইটাও অন্যান্য নারায়ণ সান্যালের বইগুলোর মতো শুরু হয় ভূমিকার বদলে একটি কৈফিয়ত দিয়ে। এবং এই কৈফিয়তটা কিন্তু আসলে ভূমিকার মতোই। এবং এই বইটা লেখার কারণ বর্ণনা করেন লেখক, কেন তিনি এই বইটা লিখতে বসেছেন সেটা বর্ণনা করেন। এবং দ্বিতীয় সংস্করণের কৈফিয়তের এই অংশটুকু আমি পড়বো, তাহলে হয়তো বোঝা যাবে যে লেখক সায়েন্টিফিক প্রেডিকশনের ক্ষেত্রে এই বইটার ক্ষেত্রে কতটা সৎ ছিলেন। উনি দ্বিতীয় সংস্করণের কৈফিয়তে লিখছেন, গ্রন্থটি প্রথম প্রকাশের পরে আরও 6 বার আমাদের এই পৃথিবী সূর্য প্রদক্ষিণ সমাপ্ত করেছে। সুতরাং আমি সেই সময় যা অনুমান করেছি তার কিছু কিছু প্রমাণিত অথবা অপ্রমাণিত হয়েছে। এখন হয়তো নতুন করে কিছু আন্দাজ করা যায়, কিন্তু অল্ডাস হাক্সেলের পদানুসরণ করে আমিও কোনো মৌল পরিবর্তন আনলাম না, শুধু তথ্যগত ত্রুটিগুলি সংশোধন করেই ক্ষান্ত দিলাম। অর্থাৎ তিনি 1976-এ বসে যে যে জিনিসগুলো তিনি ভেবেছিলেন, পরের ঠিক তার 6 বছর পরে যখন এই বইটার সংস্করণ বেরোচ্ছে, তখন তিনি সেই পুরনো যে প্রেডিকশনগুলো, তার মধ্যে যে যে প্রেডিকশনগুলো ভুল হয়েছিল সেগুলো তিনি চটজলদি সেটাকে খানিকটা মডিফাই করে ফেললেন তার বইটার যে সত্যতা সেটা প্রমাণ করার জন্য। সেই প্রমাণ কিন্তু তিনি করেননি। এবং তার পরবর্তীকালে যখন ফটো অফসেট সংস্করণ বেরিয়েছিল, তখনও কিন্তু তিনি সেখানে কোনো রকম কোনো চেঞ্জ করেননি, শুধুমাত্র তথ্যগত ভ্রান্তিগুলি ছাড়া। অর্থাৎ লেখক কিন্তু বইটা লেখার প্রথম থেকেই পাঠকের কাছে এক রকমের প্রতিশ্রুতিবদ্ধ যে সেই বইটার 1976-এ বসে লেখক কি প্রেডিক্ট করেছিলেন, সেই যে বিশুদ্ধ প্রেডিকশন, সেই প্রেডিকশনটা যাতে পরবর্তীকালের পাঠকদের কাছেও পৌঁছয়, সেটার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেই প্রেডিকশনগুলো কতটা মিলল এবং কতটা মিলল না, মিললে পরে কেন মিলল এবং না মিললে পরে কেন মিলল না, তার একটা অদ্ভুত কি বলবো, একটা অদ্ভুত দ্বিতীয়বার যদি আপনি বইটা পড়েন বা তৃতীয়বার যদি পড়েন, মানে বেশ কয়েক বছর গ্যাপ দিয়ে দিয়ে যদি বইটা পড়েন, তার একটা অদ্ভুত চিত্র আপনার সামনে ফুটে উঠবে, যেটা কিন্তু বাংলা বইয়ের ক্ষেত্রে অত্যন্ত রেয়ার। তার কারণ হচ্ছে বাংলা বইয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, বিভিন্ন লেখকেরা করে থাকেন যে পরবর্তীকালে এই বইয়ের সংস্করণগুলো তৈরি হওয়ার সময় অনেকেই কিন্তু এই বইগুলোকে
প্রথম দিকের যে ভ্রান্তিগুলো ছিল সেই ভ্রান্তির সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্যগত সংশোধন করেন, এবং তথ্যগত সংশোধন করার সঙ্গে সঙ্গে কিন্তু বইয়ের বেশ কিছু রূপকার্থে বেশ কিছু চেঞ্জেস করে দেন। সেই চেঞ্জেসগুলো কিন্তু নারায়ণ সান্যাল এড়িয়ে গিয়েছেন, এবং এই বইটার অন্যতম সম্পদ হচ্ছে এই বইটার মধ্যে মাঝে মাঝে কিন্তু নারায়ণ সান্যালের নিজস্ব তৈরি করা বেশ কিছু ইন্ডেক্স রয়েছে, বেশ কিছু ছবি রয়েছে, যেগুলো কিন্তু এই বইটার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাকে আরও বাড়ায়, এবং এই বইটার যে যে মানে পড়ার যে যে যতটা লুসিড করা দরকার বইটাকে, একজন ধরা যাক একজন কিশোর বা একজন কিশোরীর কাছে যতটা লুসিড করা দরকার, সেই লুসিডনেসটা অনেকটা বেশি করে বাড়িয়ে দেয় এই ধরনের স্কেচগুলো, যেগুলো হয়তো পরবর্তীকালে নারায়ণ সান্যালের অন্যান্য বইগুলো পড়ার ক্ষেত্রেও একটা অদ্ভুত অভ্যেস তৈরি করে এই বইটা। আপনি যদি মনে করেন যে আপনি নারায়ণ সান্যালের লেখা নতুন করে এখন পড়বেন, তাহলে একেবারে শুরুর দিকে কিন্তু আজই হতে শতবর্ষ পরে আপনার জন্য একদম পারফেক্ট একটা বই। আপনি হয়তো বিশ্বাসঘাতকের জন্যই নারায়ণ সান্যাল, মানে বিশ্বাসঘাতক বইটার জন্যই নারায়ণ সান্যালের নাম সব থেকে বেশি করে শুনে থাকবেন, কিন্তু বিশ্বাসঘাতকের আগে নারায়ণ সান্যালের যে কয়টা বই পড়লে পরে ভালো হয় তার মধ্যে এই বইটা একটা। যদিও নারায়ণ সান্যালের পরবর্তীকালে লেখা যে উপন্যাস জাতীয় যে বইগুলো, অথবা যেগুলো একদম হার্ডকোর ফিকশন, সেই সমস্ত ফিকশনগুলো দিয়েও আপনি শুরু করতে পারেন, কিন্তু নারায়ণ সান্যালের মূলত নারায়ণ সান্যালের তো তার যে প্রবন্ধ এবং বৈজ্ঞানিক প্রবন্ধ এবং সায়েন্স ফিকশন এই সবগুলোর জন্যই বিখ্যাত। তো সেই বইগুলো যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু এই এই বইটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এটা অত্যন্ত ভালো একটা বই, এবং এটা মানে যে বৈজ্ঞানিক যে আহ, তথ্য ভাণ্ডার বা বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার থেকে ডিরাইভ করা যে বাংলা লেখা, সেই বাংলা লেখার যে ভাষা, তার যে শব্দচয়ন, সেক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য মাইলস্টোন, এবং অবশ্যই বিজ্ঞান ভিত্তিক রচনার ক্ষেত্রে এটা অবশ্যই একটা কালজয়ী বই। কালজয়ী বই, আমি কিন্তু এই প্রেডিকশনটা কতটা ঠিক কতটা ভুল সেই কারণে বলছি না। কালজয়ী বই বলছি আমি এই কারণেই, কারণ এই ধরনের বই সেই সময় কিন্তু নারায়ণ সান্যাল ছাড়া, একমাত্র নারায়ণ সান্যাল ছাড়া আর কেউ বাংলা ভাষায় লেখার সাহস করেননি। এবং এই বইটা লেখার পরে এই বইটা যথেষ্ট বিখ্যাত হয়েছিল, এবং নারায়ণ সান্যালকে এই ধরনের লেখার জন্য নারায়ণ সান্যালকে পাঠক কিন্তু যোগ্যতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তার ফলে আজকের দিনে দাঁড়িয়েও এত পুরনো 1976-এর একটা বই, সেই বইটাও কিন্তু আপনি সংগ্রহে রাখতে পারেন এবং পড়তে পারেন। যদি এই ধরনের বইয়ের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা, অর্থাৎ দ্য টেবিল ল্যাম্প স্টোরি, আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং টেবিল ল্যাম্প স্টোরি আপনার জন্য নিয়ে আসবে কখনো বইয়ের ভিডিও, কখনো ক্যাসেটের ভিডিও, কখনো রেকর্ডের ভিডিও, কখনো কখনো রিভিউ ভিডিওর বাইরে গিয়ে আমরা কথা বলবো ইতিহাসের নানা সন্ধিক্ষণ নিয়ে, ইতিহাসের নানা টপিক নিয়ে, কখনো কথা বলবো পুরনো কলকাতা নিয়ে, কখনো কথা বলবো নস্টালজিয়া নিয়ে। এরকম নানান ধরনের স্বাদের বিভিন্ন ধরনের প্লেলিস্ট কিন্তু টেবিল ল্যাম্প স্টোরিতে সবসময় আপনার জন্য তৈরি থাকে। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।